নিশাত আমার হাতটার বুকের কাছে নিয়ে জড়িয়ে ধরল। নিশাত আমার হাত টানার কারণে আমি একটু ঝুঁকে গেলাম নিশাতের ওপরে। ও গভীর ঘুমে আছে। ঘুমের মধ্যে নিশাতকে অনেকটাই সুন্দর লাগছে। হঠাৎ মনে হলো এই না, এসব আমি কি ভাবছি। নিজেকে সামলে নিয়ে নিশাতের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। আমি আবার একটু জোর করে বুক থেকে আমার হাতটা সরিয়ে দিলাম। নিশাত হঠাৎ এরকম অনুভব পেয়ে জেগে গেল। এরপরও চোখ খুলে দেখে যে একটা লোক তার উপর ঝুলে আছে। খুটখুটে অন্ধকার থাকায় নিশাত ভালোভাবে দেখতে পাচ্ছে না। এরপর নিশাত যখনই চিৎকার করতে যাবে আমি ওর মুখ চেপে ধরলাম। চুপ চুপ, আমি আরিয়ান প্লিজ চেঁচামেচি করবেন না। আমার কথা শুনে নিশাত ওর ফোনের ফ্ল্যাশটা অন করে আমার দিকে ধরলো। এবার নিশাত দেখলো যে এটা আমি। নিশাত হঠাৎ লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ওর মুখে আমি লজ্জার ছাপ দেখতে পাচ্ছি। আমি এবার খেয়াল করে দেখি আমি এখন ওর দিকে ঝুঁকে আছি। আমিও একটু লজ্জা পেলাম। হুট করে তাড়াতাড়ি ওর ওপর থেকে উঠে গেলাম। সরি, আসলে আপনাকে ডাকতে এসে দেখলাম আপনি ঘুমোচ্ছেন, তাই আর কি। আপনার ঘুম ভাঙাতে গিয়ে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। আপনি কিছু মনে করবেন না প্লিজ। আমিও সরি, কারণ ঘুমের মধ্যে আমি আপনার হাত জড়িয়ে ধরলাম। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। 7টা বেজে গেছে। এবার তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে দিন। আমি যাই রেডি হতে। নিচে দেখা হচ্ছে তাহলে, হ্যাঁ? শোনেন, জি বলেন। মা যদি বলে আমরা কোথায় যাচ্ছি তাহলে কি বলবো? ওটা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দিন, কেমন? এবার গুড গার্লের মতো রেডি হয়ে নিন, ওকে? আমার কথা শুনে নিশাত একটা মুচকি হাসি দিল। ওর হাসিটা আমি যতবারই দেখি ততবারই আমার পরাণ জুড়িয়ে যায়। একটা মেয়ের হাসি যে এতটা সুন্দর হতে পারে এটা আমার আগে জানা ছিল না। আমি এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেলাম। এরপর যথাসময় রেডি হয়ে নিলাম। এরপর আমি কাল দুটো মাস্ক কিনেছিলাম, কারণ ওগুলো আমাদের কাজে লাগবে। বিশেষ করে নিশাতের বাসায় যখন যাব তখন যাতে কেউ আমাদের মুখটা দেখতে না পায়, সেজন্য ওগুলো পকেটে রাখলাম। এরপর নিচে নেমে গেলাম। নিচে গিয়েই তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি। অবাক হওয়ার অবশ্য কারণও আছে, আর সেটা হলো নিশাত হালকা কালো রঙের একটা শাড়ি পরেছে আর হালকা মেকআপ করেছে। মেয়েটা এমনিতেই সুন্দর, তার উপরে এইসব করায় তার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেছে। আমাকে এইভাবে নিশাত তাকিয়ে থাকতে দেখে বোন বলল যে ভাইয়া, এই ভাইয়া, এভাবে নিশাতাপুর দিকে তাকিয়ে আছিস কেন? না মানে কিছু না। বাই দ্য ওয়ে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? খাওয়া দাওয়া শুরু কর। পাগল ছেলে, আমরা তো তোমার জন্য ওয়েট করছিলাম। যাই হোক, নিষেধ না, তুমিও বসো। ওই তোরাও বসে পড়। আম্মুর কথায় আমি বসে পড়লাম চেয়ারে। আমার পাশের চেয়ারে বসে আছে নিশাত। নিশাতের শরীর থেকে আমি যে ব্র্যান্ডের পারফিউম ইউজ করি ওই পারফিউমের গন্ধ আমার নাকে ভেসে আসছে। ওর শরীর থেকে এই সুগন্ধিটা আমাকে যেন আম্মু আর বোন আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম ওরা মনে করছে নিশাত আর আমার মধ্যে কিছু আছে। মনে করলো করুক, কারণ আমি আর নিশাতও জানি আমাদের মধ্যে কিছু নেই। এক পর্যায়ে খাওয়া শেষ হলো। এবার আমি আম্মুকে বললাম যে আম্মু, আমি বের হচ্ছি নিশাতকে নিয়ে। কোথায় যাবি তোরা? আসলে আম্মু, নিশাত তো আমাদের বাড়িতে আসার পর ওর কোনো নির্দিষ্ট জামা কাপড় নেই, তো ও রাতে আমাকে বলেছিল যে এই বিষয় আর কি, তাই আর কি। ওমা নিষাদ, তুমি এই কথা আমাকে কেন বলো নাই? আরিয়ান, এই নে, এখানে 10,000 টাকা আছে, ওর যা লাগবে কিনে দিবি। নিষাদ, তোমার পছন্দ যা হবে তাই নেবে, কেমন? ওকে আম্মু, তাহলে আমরা একটু বের হচ্ছি। সাবধানে থেকো। ওকে, আসি তাহলে। আম্মুকে এই বলে বাসা থেকে বের হয়ে পড়লাম নিশাত আর আমি। নিশাত আম্মু কি যেন বলতে চেয়েছিল, ও আমার কারণে বলতে পারলো না। বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। এই যে ম্যাডাম, এটি পরে নিন। এটা কোথায় পেলেন আপনি? আমি জানি কাল আমাদের ঠিকই প্রয়োজন হতো, তাই আগে থেকে কিনে রেখেছিলাম। একটা আমার জন্য আর একটা আপনার জন্য। নিশাতের মুখে খুশির ভাব দেখা যাচ্ছে। এরপর একটা রিক্সাও পেয়ে গেলাম। এরপর আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। কিছু দূরে গিয়ে আমাদের রিক্সা থেকে নেমে জঙ্গলের ভিতরে ঢুকতে হবে। ওই জঙ্গল দিয়ে নিশাতের বাসায় যাওয়ার মাধ্যমে সহজ। অবশেষে আমরা সেই জায়গায় চলেও এলাম। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে টাকা দিলাম। এবার রিক্সাওয়ালা বলল যে স্যার, একটা কথা বলার ছিল। বলেন, কি বলবেন? আসলে আপনারা এই জঙ্গলে এসেছেন কেন তা আমি ঠিক মতো জানি না, তবে এই জঙ্গল খুব ভয়ঙ্কর শুনেছি, তবে একটু সাবধানে থাকবেন। রিক্সাওয়ালা কথাটা বলেই চলে গেল। আমাকে এসব ভয় পেলে চলবে না, আমার মনে সাহস রাখতে হবে। ওই আরিয়ান। কি? আপনিও বুঝি ভয় পাচ্ছেন রিক্সাওয়ালার কথায়? না, সত্যি জঙ্গলটা খুব খারাপ। এর আগে শুনেছি এখানে অনেক মানুষের লাশ পাওয়া গেছে। আপনার হাতটা দেন তো। নিশাত আমাকে আর কোনো প্রশ্ন না করে ওর হাত দিয়ে আমার হাত 5 আঙুল দিয়ে শক্ত করে ধরল। আমি আর কিছু বলছি না, সামনের দিকে হাঁটছি। আমরা এখন জঙ্গলের মাঝখানে।
মোটামুটি ওদের বাসার কাছে চলে এসেছি। আরিয়ান, এই আরিয়ান। চুপ করতে বলেছি না? হঠাৎ করে একটা বানরের আওয়াজ শুনে নিশাত হুট করে আমাকে জড়িয়ে ধরলো। আমার শরীর যেন কেঁপে উঠলো। এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো। বৃষ্টির সাথে এতদিন ছিলাম, আমাকে কখনো জড়িয়ে ধরেনি, কিন্তু নিশাতে জড়িয়ে ধরা দেখে আমার পুরো শরীর যেন ঘেমে যাচ্ছে। মনে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। নিশাত, এইভাবে কেউ জড়িয়ে ধরলে আর ভয় পেলে তো আমাদের কাজটা সাকসেসফুল হবে না। আচ্ছা, আপনি আমার এক হাত জড়িয়ে ধরে রাখেন, কেমন? বুঝতে পারলাম মেয়েটা খুব ভয়ে আছে, তাই আমি ওকে সাহস দেওয়ার জন্য আমার এক হাত জড়িয়ে ধরতে বললাম। এভাবে আরো 10 মিনিট হাঁটার পরে আমরা একসময় ওদের বাসার কাছে পৌঁছে গেলাম। এখন আমাদের মাঝে আরেক সমস্যা বাঁধলো, আর সেটা হলো পিছনে তো দেওয়াল আছে, ওটা টপকে যেতে হবে। আমি তো ছেলে মানুষ, লাফ দিয়ে চলে যেতে পারবো, কিন্তু নিশাত কিভাবে যাবে? ওকে ছাড়া তো কোনো কাজ হবে না। একটা গাছ পেয়েছি, ওকে আমি জড়িয়ে ধরি আর গাছে উঠতে পারে কিনা জিজ্ঞাসা করে দেখি। আচ্ছা নিশাত, আপনি কি গাছে উঠতে পারেন? পারি তো, ছোট্টবেলায় নানিদের বাসায় যখন গেলাম তখন শুনছিলাম। তাহলে তো খুব ভালো হলো। আপনি এদিকে আসেন। নিশাত আমার কাছে আসার পরে আমি ওকে একটু জড়িয়ে ধরে উপরে তুললাম। আরে আরে, কি করছেনটা কি? আরে কথা না বলে যেটা বলি সেটা শোনেন। আপনি একটু কষ্ট করে গাছটার হালকা উপরে উঠে দেওয়ালের ওপাশে চলে যান। আহা, বোঝার চেষ্টা করেন, দুজনে একসাথে যেতে পারবো না, বুঝলেন? তাই একজন করে যেতে হবে। এরপর নিশাত গাছের ওপরে উঠে একটু পর ওপাশে লাফ দিল। নিশাত, আপনি ঠিক আছেন তো? ওপাশে ব্যথা পান নাই তো? না মিস্টার, ব্যথা পাই নাই। ওপাশে অনেক গাছের পাতা আছে, তাই পাতার উপর পড়লাম, কোনো ব্যথা পাই নাই। কই, আপনি আসেন তাড়াতাড়ি। এরপর আমি এক লাফে হালকা গাছের উপরে উঠলাম। এরপর দেওয়ালে এক পা রাখলাম। হঠাৎ মনে হলো বাসা থেকে কেউ বের হচ্ছে। দরজা খোলার আওয়াজ পেলাম। আমি একটু তাড়াহুড়ো করে ওপাশে লাফ দিলাম। কোথায় লাফ দিলাম খেয়াল করিনি। হঠাৎ মনে হলো যে কি ব্যাপার, এত জোরে লাফ দিলাম, ব্যথা লাগেনি কেন? এবার হালকা এক চোখ খুলে দেখি যে আমি নিশাতের ওপরে লাফ দিয়েছি, আর নিশাতের ঠোঁটের সাথে আমার ঠোঁট এক হয়ে আছে। আমরা দুজন, ওখানে অনেক পাতা থাকার কারণে আমাদের উপরে অনেক পাতা ভরপুর করে ঢেকে আছে। আমি তো ভয়ে সত্যও পাচ্ছি না। কে যেন বের হয়ে আসলো বাসা থেকে। এই অবস্থায় যদি আমরা ধরা পড়ে যাই তাহলে আমাদের সব পরিকল্পনা শেষ। শয়তান মেয়েটা আমার ঠোঁট দুটো আরো চেপে ধরল ইচ্ছে করে। আমার কাছে যেমন ভালো লাগছে তেমন যেন মনের মধ্যে অপরাধ বোধ জন্ম নিচ্ছে। কিন্তু এই মুহূর্তে কিছু করার নেই, এটা হচ্ছে পরিস্থিতির শিকার। পাতা থাকার কারণে আমাকে নিষাদকে ভালোভাবে দেখা যাচ্ছে না। নিষাদের বাসার পিছনে জঙ্গল থাকায় খুঁটখুঁটে অন্ধকার। অন্ধকার থাকায় তেমন কিছু দেখা যাচ্ছে না। যে বাসা থেকে বের হলো লাইট নিয়ে বের হলো, চারিদিকে লাইট মেরে দেখলো, অবশেষে কিছু না পেয়ে চলে গেল। লোকটাকে দেখে বুঝলাম যে এটা মনে হচ্ছে নিষাদের মামা। লোকটা চলে যাওয়ার পর আমি নিষাদের থেকে জোর করে ছাড়িয়ে দিলাম। আমি ওর উপর থেকে উঠে যেতেই ও বাস্তবে ফিরল। কি হলো, সরে গেলেন কেন? লোকটা তো চলে গেল গাল ভর্তি দাড়ি নিয়ে। ওটা কি আপনার মামা হয় নাকি? আচ্ছা, ওনার মাথায় কি কোনো কাটা দাগ আছে? এমনিতে তো মামার গাল ভর্তি দাঁড়িয়ে আছে। আসলে আপনি তো দেখছেন চারপাশে গাছপালা ঘিরে রেখেছে, এই কারণেই দিনের বেলায়ও অন্ধকার মনে হচ্ছে জায়গাটা, তাই আমি ভালো করে লোকটিকে দেখতে পাই নাই। ওকে, আচ্ছা ওঠেন। আমি উঠে যাওয়ার পর নিশাত আমার দিকে হাত বাড়ালো। আমার হাত ধরে নিশাত শোয়া থেকে দাঁড়ালো। এরপর আমরা পিছনের দরজাটা খোলা থাকায় ঢুকতে কোনো অসুবিধা হয়নি। নিশাত আমাকে ওর পিছনে পিছনে আসতে বলল। আমি নিশাতকে অনুসরণ করে তার পিছু পিছু যেতে লাগলাম। হঠাৎ একটা রুম থেকে কে যেন বের হলো, তাই আমি নিশাতের এক হাত টেনে ধরে পাশের দেওয়ালের ওপাশে নিয়ে গেলাম। এবার আমি এক হাতে দেওয়ালের সাথে নিশাতকে আড়াল করে আছি। নিশাত আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর নিঃশ্বাস যেন আরো ঘন ঘন হয়ে গেছে। ওর মুখের গরম নিঃশ্বাস আমার উপরে পড়ছে। এরপর আমি আস্তে আস্তে বললাম যে, এইভাবে কি দেখেন? আপনাকে দেখি, আপনি এত কিউট যে কখনো আমি আপনাকে ভালো করে খেয়ালই করিনি, কিন্তু আজ আপনাকে ভালো করেই দেখলাম। ও হ্যালো, আমরা এখানে কেন এসেছি ভুলে গেলেন নাকি? না না, কিছু বলি নাই আমি। ওকে, যাওয়া যাক। ওয়েট, ওই দেখেন, ওই মহিলাটা তো এখনো দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওটাকে? ওটা আমার মামি। মামি উপরে চলে যাচ্ছে, আমার সাথে আসেন। নিশাতের মামি উপরে চলে যাওয়ার পর নিশাত আর আমি চুপি চুপি উপরে উঠে নিশাত আমাকে টানতে টানতে একটা খুব অন্ধকার রুমে নিয়ে গেল। এখানে তো একটু আলো নেই। আমার এবার নিজের কাছেও ভয় লাগছে। আমাকে কোথায় নিয়ে আসলেন নিশাত? এই ম্যাডাম, আমাকে আপনি কোথায় নিয়ে আসলেন? চুপ চুপ, আরো আস্তে কথা বলেন। মামা মামি জেগে গেলে সবকিছু শেষ হয়ে যাবে। আপনি যে এত ভীতু আমি আগে জানতাম না। ওকে, ভয় পাবেন না, এই রুমটা আমার রুম। এখানে ওই লাকিসের চাবিটা আছে। আমাদের যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। তা তো ঠিকই বলেছেন। আপনাদের বাসা তো ভূতের বাড়ি থেকে খারাপ কিছু নয়। কোনো মানুষ নেই, যেন খুব নিস্তব্ধ একটা জায়গা।
এই যে মিস্টার বকবক না করে আপনার ফোনের ফ্ল্যাশটা একটু অন করেন। আমি আমার ব্যাগ থেকে চাবিটা নিব। লাইট দিলে মামা মামি চলে আসতে পারে। আমি নিশাতের কথায় আমার এরপর ও ব্যাগের দিকে লাইট ধরতে বললো। আমি ওর কথায় ওর ব্যাগের দিকে ধরলাম। নিশাত ব্যাগে হাত দিয়ে 2 মিনিটের মতো ঘাঁটাঘাঁটি করে ব্যাগ থেকে একটা চাবি বের করলো। বুঝলাম এটা মনে হয় লকারের চাবি, যেখানে সব সম্পত্তি আছে। চাবি পেয়ে গেছি, এবার আমার সাথে আসেন। আমি কথা না বাড়িয়ে ওর পিছু পিছু গেলাম। নিশাত আমাকে একটা স্টোর রুমের মতো একটা রুমে নিয়ে গেল। ওখানে মাকড়সার অনেক জাল, বিভিন্ন ধরনের ময়লা। আমি তো সাথে সাথে মুখে মাস্ক লাগিয়ে নিলাম। এটা হচ্ছে লকার, এখানে সবকিছু আছে, কিন্তু একটু উঁচু কি করা যায় বলেন তো? আমি আপনাকে জড়িয়ে ধরে উঁচু করে রাখছি, আপনি চাবি দিয়ে খুলে পেপারগুলো তাড়াতাড়ি নিয়ে নেন। নিশাতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওকে জড়িয়ে ধরে একটা উঁচু করে দিলাম। নিশাত চাবিটা দিয়ে লকারটা খুললো, এরপর সব পেপারগুলো বাইর করলো। আমি আস্তে আস্তে ওকে নিচু করলাম। ইয়ে, আমরা পেপারগুলো পেয়ে গেছি। এই বলে নিশাত আমাকে জড়িয়ে ধরে আমার মুখে একটা কিস দিয়ে বসলো। আমি তো নিশাতের এইরকম আচরণে পুরো হয়ে গেলাম। সরি, আসলে আনন্দের সাথে কি থেকে কি করে ফেলেছি বুঝতে পারি না। প্লিজ কিছু মনে করবেন না, প্লিজ। না না, আমি কিছু মনে করিনি। আচ্ছা, এখান থেকে তাড়াতাড়ি বের হন, না হলে পরে ধরা পড়লে সব শেষ হয়ে যাবে। এরপর আমরা আগের মতো আগের সিস্টেমে বাসা থেকে বের হয়ে গেলাম। এবার তেমন কোনো কষ্ট হয়নি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর গড়িয়ে এলো। আমরা অবশেষে জঙ্গল থেকে বের হয়ে পড়লাম। জঙ্গল থেকে বের হয়ে হাঁটছি রাস্তায়। অনেক সময় হাঁটার পরে একটা রিক্সার খোঁজ মিলল। আমি আর নিশাত বসে আছি। আমার কাছে খুব ভালো লাগছে। আমরা যেই কাজের জন্য গেলাম সেই কাজ সাকসেসফুল করতে পেরেছি। নিশাতের মুখে হাসি দেখে আরো ভালো লাগছে। বুঝলাম ও খুব খুশিতেই আছে। আচ্ছা আরিয়ান, আমরা এখন কোথায় যাচ্ছি? কেন? আমরা এখন বাসায় যাবো না, তাহলে কোথায় যাবো শুনি? আপনি কি ভুলে গেছেন? আমরা বাসা থেকে বের হবার সময় মাকে বলেছিলাম আমরা শপিং করতে বের হচ্ছি। এখন খালি হাতে বাসায় ফিরলে কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? তাই তো, আমার তো একদমই খেয়াল ছিল না। তাহলে মার্কেটে যাওয়া যাক। এবার আমরা দুজন সোজা মার্কেটে চলে গেলাম। নিশাতের পছন্দ মতো সবকিছু দিলাম। নিশাত আমার জন্য কয়েকটি শার্ট নিল। আমি বারণ করেছিলাম, তারপর আমাকে জোর করে নিতে বললো। তাই ওর কথা আর ফেলতে পারিনি। কেনাকাটার পর আমরা যখনই মার্কেট থেকে বের হতে যাবো, হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আম্মু ফোন করেছে। কি হলো, কে ফোন করেছে? ফোনটা ধরেন। আম্মু ফোন করেছে। আমাকে দিন, আমি কথা বলবো। আসসালামু আলাইকুম মা, আমরা লাঞ্চ করে আসতেছি, তাই একটু দেরি হয়েছে। মা, আমরা দুজন একদম ঠিক আছি, আর আজ আপনাদের একটা গুড নিউজ শোনাবো। আমরা আসছি তারপর। মা, এখন রাখি কেমন? আম্মু ফোনটা কেটে দেওয়ার পর নিশাত আমাকে ফোন দিল। আম্মু কি বললো? আম্মু বললো আমার ছোট্ট পিচ্চি ছেলেটার জন্য টেনশন হচ্ছে। নিশাত, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। মোটেও বেশি হচ্ছে না, ওকে? তো মাকে বলেছি আমরা খাওয়া দাওয়া করে বাসায় যাব। আসেন তাহলে। এবার মার্কেট থেকে বের হয়ে একটা ভালো হোটেলে ঢুকলাম। এবার আমরা দুজন খাওয়া দাওয়া করে বিল মিটিয়ে রিক্সাতে উঠলাম। এইভাবে 15 মিনিট পর বাসার কাছাকাছি চলে আসলাম। আরিয়ান, আমার মাথাটা ঘুরছে। আমি কি আমার মাথাটা আপনার কাঁধে রাখতে পারি? আরে এভাবে বলার কি আছে, রাখেন, সমস্যা নেই। নিশাত আমার কাঁধে মাথা দিয়ে আছে। ও চুলগুলো বাতাসের সাথে উড়ে বেড়াচ্ছে। ওর চুলগুলো বাতাসের কারণে আমার মুখে আসছে। ওর চুল থেকে একটা পাগল করা সুগন্ধি বের হচ্ছিল। এই সুগন্ধিটা যেন আমার খুব চেনা। এইভাবে আরো কিছু সময় পর বাসার সামনে চলে আসলাম। এবার রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে টাকা দিয়ে বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। কি হলো, বেল বাজান? না, আপনি বাজান। এরপর নিশাত বেল চাপ দেওয়ার পর বোন এসে দরজাটা খুলে দিল। বোন তো আমাদের দেখে হাঁ করে তাকিয়ে আছে আমাদের দিকে। বিশেষ করে আমার দিকে তাকিয়ে আছে হাঁ করে। মনে হচ্ছে আমি কোনো গ্রহের এলিয়েন।